আসি সিটিতে, শহরে আর কি, পড়াশোনার জন্যই আমার আসা হয়। এখানে এসে আসলে ভাই আমার একটা রিলেশন হয়। তো ওই সময় আমার আসলে বলতে গেলে খুবই কম বয়সে যেটা হয়, আমি তখন আসলে একটা রিলেশন থেকে আমরা বিয়ে পর্যন্ত চলে যাই। তো আমার সেই বিবাহিত জীবনটা ছিল 5 বছরের। আমি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছি যে আমার, যেহেতু আমি ফ্যামিলিতে এরকম ভাঙা গড়া দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে যেভাবেই হোক আমার সম্পর্কটাকে আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চ দিয়ে এটাকে টিকিয়ে রাখার। হয়তো ভাগ্যের লেখন, আমি সেটা পারিনি, আমার ইচ্ছার বিরুদ্ধে আসলে সেই 2021 সালে আসলে আমার ডিভোর্স হয়ে যায়। আমার কোনো কিছুই করার ছিল না, না ছিল আমার টাকা, না ছিল ক্ষমতা, কোনো কিছুই ছিল না। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ছিল না, কোনো কিছুই ছিল না, যার কারণে হয়তো আমার সাথে এত অন্যায় ঘটে যাওয়ার পরেও আমি কোনো প্রতিবাদই করতে পারি না। 2021-এর পর থেকে আমি একা হয়ে গেছিলাম। ওই টাইমে এত খারাপ সময় গেছে ওই টাইমে যে যাদেরকে বড় ভাই হিসেবে দেখেছি, আঙ্কেল বলেও ডেকেছি, তারা পর্যন্ত খারাপ ইঙ্গিত দিয়েছে। একা সিঙ্গেল একটা মেয়ে, একটা ডিভোর্সি মেয়ে, লাইফটাকে চাইলেও সুন্দর করতে পারতেছিলাম না। আমার কাছে মনে হয়েছে যে এই সমাজে যদি সব থেকে নিকৃষ্ট চোখে যদি সমাজের মানুষ দেখে থাকে একটা ডিভোর্সি মেয়েকে, আমাকে প্রতি পদে পদে এটা ফিল করাইছে। প্রত্যেকটা মানুষ যাদের সাথে একটা সময় এত ভালো সম্পর্ক ছিল, এত ভালোবাসা ছিল, সেই মানুষগুলোর মুখ চোখের সামনে ফিরিয়ে নিতে দেখেছি। না তখন কেউ বুঝে, না তখন কেউ, মাথার উপর একটা ছায়া পর্যন্ত ছিল না। কিন্তু চাকরির জন্য অনেক চেষ্টা করেছি ভাইয়া ওই টাইমে। এই যে আমি বললাম না যে যাদের বড় ভাই হিসেবে দেখেছি, আঙ্কেল হিসেবে দেখেছি, তারাও আসলে কুপ্রস্তাব বা খারাপ কথা বলেছে। এই সুযোগটা তারাও আসলে ওই টাইমে নিয়েছে। মনে হয়েছে যে আমি হয়তো চাকরিতেও আমি হয়তো বা এখন সেফ না, আমি চাকরিও কারো কাছে পাচ্ছি না। আমাকে এমন একটা কাজ করতে হবে যেখান থেকে আমি ইনকাম করতে পারবো, নিজের পরিচয় করতে পারবো এবং আমি সেফ থাকতে পারবো। এই চিন্তা থেকে আসলে ভিডিওটা শুরু করা। একটা হাতে যেহেতু ফোন আছে, আমি এটা দিয়ে চেষ্টা করে দেখি কিছু পারি কিনা। তখন আমি টুকটাক সোশ্যাল মিডিয়াতে ভিডিও দিতাম, ওইখান থেকে আমার আর্নিং শুরু হয়। ইনকাম তো আমি শুরু করলাম, কিন্তু সমাজের মানুষের কাছে ভালো হইতে পারি নাই। ইনকাম থেকে ভালোই চলতেছিলাম, কিন্তু এই সমাজে না একটা ট্যাগ বসে যায়, যে ট্যাগটা হচ্ছিল ডিভোর্সি ট্যাগ। পরবর্তীতে মনে হলো যে না, আমার নিজের একটা পরিচয় হচ্ছে এবং এখান থেকে আমার কিছু করা দরকার। উদ্যোক্তা হিসাবে আমাকে পরিচয়টা তৈরি করতে হবে। তো আমার কাছে যতটুকু পুঁজি ছিল সেটা দিয়ে আমি ছোট্ট বিজনেসটা স্টার্ট করে দিই। আমার বিজনেস স্টার্ট করার পরে আমার আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে ভালোই চলতেছিল। 2024 সালে এসে আমার একটা মানুষের সাথে পরিচয় হয়। আমাকে দেখেছিলেন এবং দেখার পরে ওই মানুষটা আমার নাম্বারটা যেভাবে হোক জোগাড় করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে। যখন উনি আমাকে বলে যে আপনাকে আমি এখানে দেখেছি, আমাদের বাসার লোকেশনটা দিয়েই বলে, বাসার সামনের লোকেশনটা, আমার তো মাথা ঘুরে গেছে যে একটা বিদেশি নাম্বার, আমাদের বাংলাদেশি নাম্বার না, সেই নাম্বার থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করেছে এবং আমাকে বলতেছে আমাকে দেখেছে। এবং উনি আমাকে পরপর 2 দিন আমাকে দেখে এইভাবে মেসেজ করেছে। আমি তো ভাবছি কেউ আমাকে ফলো করতেছে। আমার একটু ভয় ঢুকে গেছিল যে আসলে কে এই লোকটা যে আমাকে এত ফলো করে, এত দেখতেছে, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি এটাও বলতে পারতেছে। তা আমার কাছে খুবই খারাপ লাগছে এবং আমি বলছি আপনি যদি আপনার পরিচয় না দেন তাহলে আমি আইনের আশ্রয় নিব। তারপরে আমি বলি যে আপনি আমার বাসার সামনে এখন আসবেন, আমি দেখব। আমি আসলে ওপরেই ছিলাম বেলকনিতে এবং ওনাকে আসতে বলেছিলাম, উনি সত্যিই এসেছিল। তারপরে আমার দেখার পর মনে হলো না, আমি লোকটাকে কোনোদিন দেখি নাই, আমার এই জীবনে আমি কোনোদিন ওনার ছায়াও দেখি নাই। আমার কাছে মনে হয়েছে একটু বখাটে লাগছে আর কি, মানে গলায় একটা চেইন, তারপরে হেলমেট, একটা টি-শার্ট, ব্ল্যাক প্যান্ট। তারপরে তো উনি চলে যায়। দেন আমি ব্লক করে দিছি সব জায়গা থেকে। সব জায়গা থেকে ব্লক করার পরে উনি আমাকে বাংলাদেশের একটা নাম্বার থেকে কল দেয়। তখন উনি আমাকে বলে যে আপনি কি আমাকে ব্লক করেছেন? আমি বললাম কে বলছিলেন আপনি? তখন বলছিলেন এই যে, পরিচয় দেয়। তো আমি বলি যে দেখেন, আপনাকে আমার আসলে খুব একটা সুবিধার মনে হয়নি। আর আসলে আমি তখন সরাসরি বলে দিই, আপনি মানে আমার তো আর বয়স আর এত কম না, আমি তো একটু হলো বুঝি যে একটা ছেলে কেন আমাকে মেসেজ করতেছে বা কেন কথা বলতে চাচ্ছে। আমি ডিরেক্ট বলে দিছি যে দেখেন, আমি একটা ডিভোর্সি মেয়ে, আমার অতীতের আমার পুরো জীবন কাহিনীটাই আমি ওনাকে বলেছিলাম এবং আমি ভিডিও করি এবং এটাই আমার প্রফেশন। তো বললো যে আপনি আমাকে ট্রাস্ট করতে পারেন, আমি শুধুমাত্র আপনার ভালো লাগা থেকে আপনাকে মেসেজ করছি, আমরা কি ভালো বন্ধু হতে পারি? তখন আরো অনেক কথাই হয় ভাইয়া। তো ওইখান থেকে ওই মানুষটার প্রতি আমার তখন পজিটিভ চিন্তা ভাবনা আসে। আমরা এভাবেই আমাদের ফ্রেন্ডশিপটা ছিল ভাইয়া।
অনেক দিনই ছিল, আমরা দেখা হয়, চা খাই, কথা বলি, আমি ওনার কাছে সেফ ফিল করতাম। এখান থেকে আমার আমার বলতে গেলে ওই মানুষটাকে ভালো লাগা শুরু হয়। তো আমার মনে হয় এই মানুষটা আমার লাইফে যদি আসে তাহলে হয়তোবা আমি ভালো থাকতে পারবো। প্রপোজ তো আর হয় নাই, শুধু সরাসরি আমাদের আসলে জীবন সঙ্গীতেই কথা চলে গেছে। ওই সময় হুট করে সে বলে যে আমার হয়তোবা মনে হচ্ছে যে আমাদের হালাল একটা সম্পর্ক করা দরকার। কথাটা আসলে এভাবেই আসছে। দুজনেই সিদ্ধান্ত নিই তাহলে আমরা বিয়ে করবো পারিবারিকভাবে। দিন পরিবারকে জানানো হয় এবং পরিবার তো আসলে চাইলেও তার পরিবার আসলে এত দূর আসতে পারবে না, যেহেতু তার পরিবার আসলে দেশের বাইরে থাকতো। এই কারণে পরিবারের সাথে কথা বলে দুই পরিবারের সম্মতিতে আমরা আমাদের এক বড় ভাইয়ের বাসাতেই আমরা আসলে বিয়ের কাজটা আমরা সম্পূর্ণ করি। এবং তার পরিবার যেহেতু এখনো দেশে আসে নাই, আসবে ইনশাল্লাহ, তারপরে হয়তো বা সেটা ঘরোয়াভাবে অনুষ্ঠান হবে। কেমন আছেন এখন? আলহামদুলিল্লাহ, পরিবার পেয়েছি, যে পরিবারে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমাকে সবাই অনেক ভালোবাসে। আমরা কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে থাকি। তার বাবা মা হয়তো বা বাইরের দেশে থাকে, কিন্তু তার ফুল ফ্যামিলি বাংলাদেশে থাকে। আমি তাদের পরিবারের সাথেই থাকি, সবার সাথে থাকি, অনেক ভালো সম্পর্ক। এবং আমাদের বিয়ের পরে তো আমার হাজবেন্ড অনেক দিন বাংলাদেশে ছিল, প্রায় 1 বছরের বেশি সময় ধরে সে বাংলাদেশে ছিল। তারপরে সে কোনো কাজে আর কি, বিশেষ কোনো কাজে সে আবার চলে যায় বাইরে, আয়ারল্যান্ডে থাকে, যেহেতু তার ফুল ফ্যামিলি আয়ারল্যান্ডে চলে যায়। এখন সে আসবে ইনশাল্লাহ, তখন হয়তো বা আমাদের আনুষ্ঠানিক যে বিষয়টা বাকি আছে সেটা হয়তো বা কমপ্লিট হবে ইনশাল্লাহ। আমার লাইফে 3টে ইমোশন জায়গা ভাইয়া। একটা ছিল সৎ মায়ের যেই লাইফটা, একটা ছিল আমার পাস্ট লাইফের একটা ঘটনা, থার্ডলি এই লাইফে আমি যা যা পেয়েছি। মানুষের জীবনে আছে না কিছু সময় দুঃখে কান্না করে, কিছু সময় আছে সুখে কান্না করে। তো আমার এই কান্নাটা আসলে সুখেরই বলতে পারেন। মানে আমার কিন্তু ফ্যামিলি ভয় পেতাম আমি মেইনলি, যে শ্বশুর শাশুড়ি কথাটা আমি অনেক বেশি ভয় পেতাম। আমার কাছে আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি যদি কখনো যদি বিয়ে করি, শাশুড়ি যেখানে আছে আমি বিয়ে করব না। কিন্তু এটা সম্পূর্ণ ভুল একটা ধারণা আমার জীবনে, মানে পুরোটাই ভুল প্রমাণ করে দিছে আমার এই ফ্যামিলি। এখানে যখন আমি আসি তখন আমার লাইফের আমার হাজবেন্ড তো আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু তার থেকেও যদি যে মানুষটা আমাকে বুঝে আমার মতো করে, সেটা হচ্ছিল আমার শাশুড়ি। তার সাথে আমার এত ভালো সম্পর্ক যে আমি জানি না এরকম শাশুড়ি আসলে পাওয়া যায় কি না ভাইয়া। সংসারের মধ্যে আমার সব থেকে বেশি আমার লাইফে যদি সাপোর্ট করে থাকে আমার হাজবেন্ডেরও আগে, তাহলে আমার শাশুড়ি করছে। আর আজকে এই পর্যন্ত কিন্তু সম্পূর্ণ ক্রেডিট আমার হাজবেন্ড আর আমার শাশুড়ির আছে। আর আমি এই কান্না করছি এই কারণেই ভাইয়া, যে আগের শাশুড়ি আমাকে খেতে দেয়নি, আমাকে কোনো কিছু ছুঁইতে দেয় নাই, মানে রিলেশন করে বিয়ে করছি তো ওই জায়গাতে আমাকে অনেক অপহস্ত করছে। আমি গরিবের মেয়ে ছিলাম ভাইয়া, তো কথায় কথায় বলতো যে ছোট লোক, এটা দেখিসনি জীবনে, ওইটা দেখিসনি, এই অনেক খারাপ ভাবে আমাকে ট্রিগার করছে। আমি যখন এই বাসাতে আসছি, বাট জানি না আমার শাশুড়ি একটা ফেরেশতা কিনা। আমি তখনও গরিব বলতে গেলে, তাদের কাছে গরিব, তাদের ফ্যামিলিতে আমি কিন্তু সত্যি অনেক গরিব ঘরের একটা মেয়ে। প্লাস আমার এত বড় একটা লাইফে পাস্ট আছে, তবু আমার শাশুড়ি, আমার শ্বশুর শাশুড়ি একটা কথাই বলে দিছে যেদিন আমি প্রথম ওই বাসাতে যাই, সেদিন বলে দিছে যে সম্মানটা তোমরা আমাকে করো, মানে আমার শ্বশুর শাশুড়িকে শ্বশুর বলতেছিল, যে সম্মানটা তোমরা সবাই আমাকে করো, সেই সম্মানটা যেন এই একই সম্মান যেন আমার ছেলে বউ পায়। ওই ফ্যামিলিতে ভাইয়া এখন যদি কেউ একটা সুতাও যদি মানে কোনো কিছু ডিসিশন নাই, সেটা আমার কথাতে হয়। এই যে প্রায়োরিটিটা, এই যে সম্মানটা আমি এই সম্মানটা কখনো পাই নাই। আর আমি কল্পনাও করি না যে আমি এত সম্মান হয়তো আমি পাওয়ার যোগ্য কিনা, আমি সেটাও জানি না। আমার শাশুড়ি জাস্ট যেদিন ওই বাসাতে আমি গেছি সেই দিনই আমাকে বলেছে যে এই বাসা তোমার, চাবি তোমার, সবকিছু তোমার যেভাবে ইচ্ছা সাজাও, যেভাবে ইচ্ছা তুমি করো। আমি একবার বলেছি যে আমার একটা শোরুমে জায়গা লাগবে, পুরো বাসা দিয়ে দিছে, পুরো বাসাটাই আমার শ্বশুরের। আমি খালি মুখ দিয়ে বলতে পারি না ভাইয়া যে আমি এটা নিব বা খাবো বা পরবো, সাথে সাথে ওইটা হাজির। আমার হাজবেন্ডের আগে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আমাকে ওই প্রায়োরিটিটা দেয়। বোঝাইতে পারবো না ভাইয়া যে আমি যেই ফ্যামিলিতে এখন আছি, আমি যেই শ্বশুর শাশুড়ির ফ্যামিলিতে এখন যে আমি সংসার করে খাচ্ছি, আমার কাছে মনে হয় যে হয়তো একটা মেয়ে আছে সর্বোচ্চ ভাগ্য করে আসলে এরকম একটা ফ্যামিলি পাই, যে প্রত্যেকটা মেয়ের জীবনে
ঠিক এইরকম একটা পরিবার, এরকম শাশুড়ি, এরকম শ্বশুর, এটা ডিজার্ভ করে। প্রত্যেকটা মেয়ে যেন এমন ফ্যামিলি পায়। আর আমার যে আগের পাস্ট ছিল, আমার শত্রুরও যেন এই লাইফটা যেন না হয়। কপালটা ছোটবেলা থেকে এত খারাপ ছিল ভাইয়া, সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছিল যে যার কপালে সুখ হয় না তার কপালে কখনোই সুখ হয় না। এটা আসলে ভুল একটা আমার কাছে মনে হয়েছে যে না, আপনি ধৈর্য ধরলে, আপনি কষ্ট করলে, আপনি যদি সৎ থাকেন, দেখবেন আপনার জীবনে অবশ্যই আল্লাহ ভালো কিছুই রেখেছে। ধৈর্যের উপর আসলে কিছুই নাই। অ্যাকচুয়ালি আমার যখন আমি স্মৃতির ফার্স্ট টাইম দেখি, টু বি অনেস্ট, আমার পরে প্রথম দেখাতে আমার ভালো লেগে গেছিল। বাট এই ভালো লাগাটা এটা না যে আমি ওরে বিয়ে করবো এমন কোনো ডিসিশন আমি তখন নিই নাই, কারণ আমি তো তারে চিনতাম না। আর তার সাথে যে আমার মানে ইন ফিউচার আমার কথা হবে, এগুলো আমি কখনো ইমাজিন করি নাই। অনেক কথা এখনো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, যেগুলা সিক্রেট আছে। ইনশাল্লাহ আমরা একদিন না একদিন ওগুলা শেয়ার করবো যখন, তখন আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন আপনারা। বিয়ের সিদ্ধান্তটা নিছি অ্যাকচুয়ালি আমি যখন ওর সাথে আরো মানে ওরা চিনতেছিলাম, ওর সাথে যখন আরো মানে কমিউনিকেট করতেছিলাম, সো আস্তে আস্তে আমার ভালো লাগাটা আরো ডিপ হচ্ছিল। সো আমি তখনই ডিসিশন নিই যে এই মানুষটারে আমার লাইফ পার্টনার বানানো যায়। আমি আনম্যারিড একটা ছেলে ছিলাম, আমি জানতাম যে স্মৃতি হচ্ছে ম্যারিড, আই মিন ডিভোর্সড, সরি। বাট আমার ওইটা নিয়ে কোনো ইস্যু ছিল না, কারণ আমার বাবা মা, আমি অ্যাজ লাইক মোস্ট মানুষ জানে যে আমি হচ্ছে বাইরের দেশে বড় হয়েছি, আমি রেজ হয়েছি। সো আমাদের মেন্টালিটিটা কাইন্ড অফ ডিফারেন্ট, আমাদের ওয়ে অফ থিঙ্কিং, আমাদের বাবা মার যেসব টিচিংস গুলা ছিল, ইভেন আমাদের ধর্মেও কিন্তু আমাদের নবীজি হচ্ছে একজন ডিভোর্সি মেয়ে এবং একজন উইডো মেয়ের বিয়ে করছিল। সো ওখান থেকে আমি ইন্সপায়ার্ড হয়েছিলাম যে আমি এই মানুষটারে আমি লাইফ পার্টনার করলে হয়তো বা ও আমার বাবা মারে ভালোভাবে ট্রিট করবে, আমার ফ্যামিলিকে আরো ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করবে। সো মেইন পার্সপেক্টিভ ছিল যে আমার বাবা মারে ও ভালো রাখবে। বলি নাই এখনো সবাইরে অ্যাকচুয়ালি আমরা রিভিল করি নাই আমরা কবে বিয়ে করছি। আমরা যখন দুইজনের নিয়ে শিওর হয়ে গেছিলাম যে না, আমরা একসাথে থাকতে চাই, সারা জীবন একসাথে থাকতে চাই, সো তখনই আমরা আমাদের নিকাটা কমপ্লিট করে রাখি। অনেকজনের মিসকনসেপশন আছে যে আমার বাবা মা হয়তো বা স্মৃতির মেনে নিচ্ছিল না কারণ সে ডিভোর্সি, বাট ইন ফ্যাক্ট আমার বাবা মা বরং আরো বেশি সাপোর্ট করছে যে ও আর একজন ডিভোর্সি। ওইটাতে আরো ওরা প্রাউড ফিল করতেছিল যে আমার সন্তান একজন ডিভোর্সি মেয়েরে বিয়ে করতেছে। সো এখান থেকে আমার বাবা মার পক্ষ থেকে অ্যাটলিস্ট কোনো বাধা ছিল না আমাদের বিয়েতে। অ্যান্ড স্মৃতি সম্পর্কে যেটা বলবো, স্মৃতি হচ্ছে অনেক অনেক ভালো একটা মেয়ে। মানে স্মৃতিরে আমি আমি কতটুকু ডিসার্ভ করি আমি জানি না, বাট স্মৃতিরে যে আমি আমার লাইফ পার্টনার হিসাবে পাইছি এটা আমি অনেক গ্রেটফুল। আলহামদুলিল্লাহ, আমাদের সব আশা পূরণ করে দিছে আল্লাহ। আমাদের ফ্যামিলি হ্যাপি, আমার ফ্যামিলি স্পেশালি স্মৃতিরে পেয়ে অনেক অনেক হ্যাপি, কারণ আমাদের ফ্যামিলি একটু বুঝতেছিল না যে আমার লাইফ পার্টনার কেমন হবে বা আমার ফ্যামিলির সাথে কি তারা অ্যাডজাস্ট করতে পারবে কিনা। বাট ও এমন ভাবে অ্যাডজাস্ট করে নিছে, মানে ওর সবার মনের ভিতরে জায়গা তৈরি করে নিছে। And আমি আমি খুবই গ্রেটফুল। সো বেসিক্যালি আমরা প্রোগ্রাম করব বলে অনেকদিন একটা ডিলে হয়ে গেছে, আর আমার বাবা মা ছাড়া তো আমি প্রোগ্রাম করব না। ইভেন তো আমার বাবা মা ছাড়া আমরা নিকা কমপ্লিট করছি, আমার খুব গিলটি ফিল হয়। সো প্রোগ্রামটা করব একসাথে। আমার বাবা মা বাংলাদেশে যাবে সুন, আমরা উইদিন 3 months আমরা বাংলাদেশে যাব। দেন ইনশাল্লাহ আমাদের প্ল্যান আছে as soon as possible আমাদের প্রোগ্রামটা শুরু করা। স্পেশাল কথা তো আমার যখনই যে স্পেশাল কথাগুলো না আমার মনের ভিতরে আসে, আমি অনেস্টলি ট্রুথফুলি যেগুলো আসে সেগুলো বলি। আমার যখন যেটা ফিল হয়, ধরেন আজকে আমি ওরে অনেক মিস করতেছিলাম, আমি ওরে কল করে বলছি, আমি ওরে মেসেজ করে বলছি যে আমি তোমার অনেক মিস করতেছি, মানে আমার খারাপ লাগতেছে। স্মৃতির কোনো ব্যাপারে কোনো আপত্তি, স্মৃতির কোনো কিছু আপনার ভালো লাগে না? আমরা তো সবাই হিউম্যান বিং, আমরা সবাই মানুষ। সো সবার ভিতর পারফেকশন খোঁজাটা হচ্ছে বোকামি। আর কিছু ইমপারফেকশন যদি একটা মেয়ের ভিতরে থাকে বা একটা মানুষের ভিতরে থাকে, সেগুলো আমাদের দায়িত্ব যে ওগুলা ঠিক করে নেওয়া। অ্যান্ড স্মৃতির ভিতর আমি একটাই কমপ্লেন করবো, সেটা হচ্ছে যে ও অনেক সোজা। ও মানে ইজিলি মানুষের ট্রাস্ট করে ফেলে, মানে সবাইরে বিশ্বাস করে ফেলে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে ও হার্ট হয় ওখান থেকে। এতটুকুই বলবো, এটাই হচ্ছে ওর নেগেটিভ সাইড। আমি ভাবছিলাম ও হয়তো বলবে যে আমি একটু হট মেজাজি, এটা হয়তো বা বলবে।
আচ্ছা যাই হোক, হ্যাঁ আমার দুইটা, ওর কাছে আমার এই দুইটা জিনিসই মানে মনে করে যে আমার লাইফে হয়তো বা ইফেক্ট ফেলে বেশি। তার মধ্যে সব থেকে বেশি ইফেক্টটাই পরে আমি অনেক বেশি ইমোশনাল, মানুষকে খুব সহজে ট্রাস্ট করে ফেলি এবং পরে আসলে এটা নিয়ে আমি অনেক অনেক কষ্ট পাই আসলে। এইটা অবশ্য এটাই আগে থাকার কথা ছিল, এটাই বলছে। আরেকটা ছিল যে আমি একটু অল্পতে একটু রেগে যাই আর কি। যাই হোক, এটাও আবার একটু পজিটিভই নিয়েছে, যদি এটা সবার সাথে না, শুধু আমার খুব কাছের মানুষের সাথেই করি। আর ওর মধ্যে এরকম কিছু নেই। ও আসলে কি একটা জিনিসই, সেটা হলো যে ও একটু ডিসিশন আসলে একটু স্লোলি মেক করে। মানে আমাদের দুজনের মধ্যে মিল একটু কম, একটাই কারণ আমার কাছে কোনো ইয়েই নাই, হয় এসপার নয় ওসপার, যেটাই হবে লাইফে, হয় এটা হবে, না হলে পজিটিভ হবে না নেগেটিভ উনি হবে। খুব ধীর স্থির ভাবে সিদ্ধান্ত হ্যাঁ, নিতে পছন্দ উনি করেন। না মানে খুবই ধীরস্থির ভাবে একটা ডিসিশন নেবে, সেটা যেটাই হোক, ভুল হোক আর সঠিক হোক। তো দেখা যাচ্ছে যে আমরা যদি কোনো ডিসিশন মেক করতে যাই, তখন এই একটাই প্রবলেম হয় যে আমি হুট করে ডিসিশন নিয়ে ফেলি, আর ও ডিসিশন নিতে একটু সময় নেয়। এটা ছাড়া আর কিছুই না। যদিও এটা ওর প্রবলেম না, আমাদের মনে হয় দুইজনের একসাথে পারফেক্ট যে বিষয়টা, এটা এখান থেকে আসে যে দুজনে যদি সেম রকম হইতাম তাহলে তারও বেশি প্রবলেম হইতো। তো এখন আমি যে জায়গাটাতে বসে আছি, এটা কিন্তু